নিজের বাবার ১,০০০ কোটি টাকার প্রজেক্ট, অথচ সেই কোম্পানির মালিকের মেয়েকেই মাথায় নিতে হল ইটের বোঝা। গায়ে ছেঁড়া জামা, পেটে ক্ষুধা, কেউ চিনল না তাকে। শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো আভিজাত্যের প্রতীক আহমেদ স্কাইলাইন। ৬০ তলা এই আইকনিক টাওয়ারের চকচকে কাঁচ আর কংক্রিটের আড়ালে চাপা পড়ে আছে শত শত শ্রমিকের দীর্ঘশ্বাস আর রক্তের দাগ। প্রজেক্টের স্বপ্নদ্রষ্টা আরশাদ আহমেদ যখন আইসিইউটি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক তখনই তার সাধের প্রজেক্টে বাসা বেঁধেছে দুর্নীতির উইপোকা। বাবার সম্মান বাঁচাতে বিদেশ ফেরত মেয়ে সামিয়া বেছে নিল এক বিপজ্জনক পথ। যারা তাকে সামান্য কামলা ভেবে লাথি মারল, তারা জানত না, আজ যে মেয়েটি মাথা নিচু করে তাদের গালি শুনছে, কাল সেই মেয়েটি তাদের যমদূত হয়ে সামনে দাঁড়াবে। ছদ্মবেশী এক নারী আর দুর্নীতির সাম্রাজ্য পতন হওয়ার এক অবিশ্বাস্য লড়াইয়ের গল্প, যা শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই করবেন না। চৈত্র মাসের কাঠফাটা রোদ, দুপুরের সূর্যটা যেন ঠিক মাথার ওপর এসে আগুনের লাভা ঢেলে দিচ্ছে। আহমেদ স্কাইলাইনের মেইন গেটের সামনে শত শত মানুষের ভিড়, ধুলোবালি মাখা শরীর, শীর্ণকায় চেহারা। এদের মধ্যে কেউ এসেছে কাজের সন্ধানে, কেউ বকেয়া বেতনের আশায়। সেই ভিড়ের এক কোণায় দাঁড়িয়ে আছে সামিয়া। তার পরনে পুরনো হয়ে যাওয়া এক নীল রঙের সুতি শাড়ি, জায়গায় জায়গায় তালি দেওয়া। গায়ের রং রোদে পোড়া দেখানোর জন্য মেকআপ নিয়েছে। হাতে কড়া পড়ার নকল দাগ। তার সুন্দর রেশমি চুলগুলো রুক্ষ করে একটা ময়লা গামছা দিয়ে পেঁচানো। পায়ে সস্তার স্পঞ্জ স্যান্ডেল, যার এক পাশ ক্ষয়ে গেছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সদ্য গ্র্যাজুয়েট হওয়া সামিয়া আজ দাঁড়িয়ে আছে লেবার লাইনে। গেটের দায়িত্বে থাকা সুপারভাইজার জলিল এক হাতে লাঠি আর অন্য হাতে পান চিবাতে চিবাতে গেট খুলল। তার চোখ ভরা অবজ্ঞা। এই, লাইন সোজা কর, ভেড়ার পালের মতো ঠেলাঠেলি করছিস কেন? আজ নতুন লেবার লাগবে ২০ জন। শুধু যারা ইট আর সিমেন্টের বস্তা ১০ তলায় কাঁধে করে তুলতে পারবি তারা থাক, বাকিরা ভাগ। সামিয়া লাইনের সামনে এগিয়ে গেল। জলিল তাকে আপাদস্তক মেপে নিল, নোংরা দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর তো শরীর পাতলা, সিমেন্টের বস্তা তুলতে পারবি নাকি মাঝপথে অজ্ঞান হয়ে পড়বি? সামিয়া গ্রামের ভাষায় কথা বলার প্র্যাকটিস করেছে গত ২ দিন ধরে। সে মাথা নিচু করে বলল, পারুম স্যার, পেটের দায়ে সব বারুম। বাপটা মইরা গেছে, ঘরে অসুস্থ মা, কামটা আমার খুব দরকার। জলিল থুতু ফেলে বলল, সবগুলোর একই কান্না। ঠিক আছে, যা, আইডি কার্ড জমা দে। হাজিরা দিনে ৩৫০ টাকা, ১ টাকাও বেশি পাবি না। আর শোন, কাজে কোনো ন্যাকামি করবি না, কাজে ঢিল দিলে লাথি মেরে বের করে দেব। সামিয়া ভেতরে ঢুকল। বিশাল কনস্ট্রাকশন সাইট, হাজার হাজার হ্যামারের শব্দ, গ্রাইন্ডিং মেশিনের কান ফাটানো আওয়াজ। বাতাসে সিমেন্টের গুঁড়ো উড়ছে কুয়াশার মতো। সামিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু সে দমে গেল না। তার কাজ পড়ল মিক্সার মেশিনের সামনে। বালু আর পাথর ঝুড়িতে ভরে মেশিনে ঢালতে হবে। প্রথম ১ ঘন্টা কাজ করার পরই সামিয়ার মনে হল তার হাত দুটো শরীর থেকে ছিঁড়ে পড়ে যাবে। সে জিমে ওয়েট লিফটিং করেছে, কিন্তু পেটের দায়ে তপ্ত দুপুরে ৫০ কেজি ওজনের পাথরের ঝুড়ি টানা যে কতটা কষ্টের তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার ফর্সা হাত লাল হয়ে ফোসকা পড়ে গেল। ঘামে ভিজে শাড়ি গায়ের সাথে লেপটে গেল। দুপুর ২টো, লাঞ্চ ব্রেক। সাইটের এক কোনায় টিনের চালের নিচে ক্যান্টিন। আসলে ক্যান্টিন বলা ভুল, নোংরা এক ছাপড়া ঘর। সেখানে ভ্যাপসা গরমে শ্রমিকরা গাদাগাদি করে বসে আছে। সামিয়া নিজের টিফিন ক্যারিয়ার, যেটা সে বস্তি থেকে কিনেছে, এক কোনায় বসল। বাক্সে শুধু সাদা ভাত আর একটু আলু ভর্তা। খাবার কোনো রুচি নেই তার, কিন্তু অভিনয় চালিয়ে যেতে হবে। পাশেই বসেছিলেন এক বৃদ্ধ, বয়স ৬০-এর কোঠায়। গায়ের চামড়া ঝুলে গেছে, কিন্তু চোখের দৃষ্টি প্রখর। নাম জব্বার মুন্সি। সবাই ডাকে জব্বার চাচা। তিনি সামিয়ার দিকে তাকিয়ে মায়া ভরা কণ্ঠে বললেন, নতুন আইছো রে মা? সামিয়া মাথা নাড়ল। হ্যাঁ চাচা। হাত তো দেখি ফুইলা গেছে, শহরের মাইয়া মনে হয়, আগে কাম করস নাই? না চাচা, অভাবের সংসার। জব্বার চাচা নিজের প্লেট থেকে এক টুকরো মাছ ভাজা সামিয়ার পাতে তুলে দিলেন। সামিয়া চমকে উঠল। চাচা, আপনি দিলেন কেন? আপনি কি দিয়ে খাবেন? বৃদ্ধ হাসলেন, মলিন হাসি। খা মা, এই বয়সে এত আমিষ লাগে না, তোর শরীরে জোর লাগব। তুই আমার নাতনিটার বয়সী, সে গ্রামে থাকে, টাকার অভাবে দেখতে যাইতে পারি না। সামিয়ার গলার কাছে কান্না দলা পাকিয়ে এলো।
বাবার 1000 কোটি টাকার প্রজেক্ট, অথচ এখানকার একজন সামান্য শ্রমিকের মন তার বাবার চেয়েও বড়। সে প্রতিজ্ঞা করল, এই মানুষগুলোর জন্য তাকে শেষ পর্যন্ত লড়তে হবে। তৃতীয় দিন। সামিয়া এখন সাইটের অনেক কিছুই জানে। সে লক্ষ্য করল সাইট ইঞ্জিনিয়ার রাশেদ চৌধুরী এবং প্রজেক্ট ম্যানেজার মতিন সাহেবের মধ্যে প্রায়ই ফিসফিস করে কথা হয়। বিকেলে সামিয়া 15 তলায় কাজ করছিল। সেখানে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। সে আড়ালে দাঁড়িয়ে রাশেদ আর কন্ট্রাক্টরের কথোপকথন শুনল। রাশেদ বলছে, শোন, এই ব্লকের রড সব 14 মিলি দিবি, 16 মিলির কোনো দরকার নেই, আর সিমেন্টের সাথে বালুর রেশিও হবে 1:5। কন্ট্রাক্টর একটু ইতস্তত করে বলল, স্যার, ডিজাইনে তো 1:3 আর 16 মিলি রড লেখা, 60 তলা বিল্ডিং, লোড নিতে পারবে তো যদি ভূমিকম্প হয়? রাশেদ ধমক দিয়ে উঠল, তুই বেশি বুঝিস? ভূমিকম্প কি রোজ হয়? এমডি স্যার এখন কোমায়, দেখার কেউ নেই, মেয়েটা বিদেশে ফুর্তি করে বেড়াচ্ছে, এই সুযোগে আমাদের পকেট ভারী করতে হবে, কোটি টাকার মাল সরাবো, কেউ টেরও পাবে না, তুই যা বললাম তাই কর। সামিয়া পকেটে রাখা গোপন বাটন ক্যামেরা দিয়ে সব রেকর্ড করল। তার গা রিরি করছে। এরা শুধু টাকাই চুরি করছে না, এরা হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করছে। এই বিল্ডিং যদি ভেঙে পড়ে শত শত মানুষ মারা যাবে। সেদিন রাতে শ্রমিকদের থাকার জায়গায় গেল সামিয়া। টিনের বেড়া দেওয়া এক অস্বাস্থ্যকর পরিবেশ, মশার ভনভন শব্দ, ড্রেনের পচা গন্ধ, বাথরুমে পানি নেই, খাওয়ার পানি যে ড্রাম থেকে দেওয়া হয় তাতে শ্যাওলা জমে আছে। রাতে শুয়ে শুয়ে শুনল পাশের ঘরের এক শ্রমিক কাশছে, কাশতে কাশতে রক্ত বেরিয়ে আসছে। জব্বার চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, করিমটার যক্ষা হয়েছে মনে হয়, সিমেন্টের গুঁড়ো খাইতে খাইতে ফুসফুস পইচা গেছে, কিন্তু কোম্পানি চিকিৎসার একটা টাকাও দেয় না, উল্টা বলে অসুস্থ থাকলে কাজে আসার দরকার নেই। সামিয়া অন্ধকারে চোখ মুছল। সে তার বাবার ডায়েরিতে পড়েছিল, আমার শ্রমিকরাই আমার শক্তি। আজ তার বাবার সেই শক্তি ধুকে ধুকে মরছে, আর রাশেদ মতিনরা এসি রুমে বসে মদের গ্লাস ঠুকাখুকি করছে। সপ্তম দিন। আজ সাইটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল। 10 তলায় কাজ করছিল রাজু নামে এক কিশোর ছেলে, বয়স বড়জোর 15। সেফটি বেল্ট ছাড়াই তাকে বাইনের দিকের প্লাস্টার করার জন্য বাঁশ বেয়ে নামানো হয়েছিল। সুপারভাইজার জলিল টাকা বাঁচানোর জন্য জরাজীর্ণ পুরনো দড়ি ব্যবহার করছিল। হঠাৎ এক বিকট শব্দ, দড়ি ছিঁড়ে রাজু সোজা 10 তলা থেকে বালুর স্তূপের উপর আছড়ে পড়ল। বাঁচাও, বাঁচাও! চারপাশে শোরগোল পড়ে গেল। সামিয়া দৌড়ে গেল। রাজুর মাথা থেটে রক্ত বেরোচ্ছে, পা অদ্ভুতভাবে বেঁকে গেছে। ছেলেটা যন্ত্রণায় কাতরাচ্ছে। সামিয়া চিৎকার করে বলল, গাড়ি ডাকুন, এক্ষুনি হাসপাতালে নিতে হবে, ও মারা যাবে। জলিল এগিয়ে এলো। তার মুখে কোনো উদ্বেগ নেই, বরং বিরক্তি। সে পায়ে দিয়ে রাজুকে একটু ধাক্কা দিয়ে দেখল। আরে মরে নাই, নাটক করতাছে। এই তোরা 4 জন, একে ধরাধরি করে গেটের বাইরে রেখে আয়, হাতে 200 টাকা ধরিয়ে দিবি, সরকারি হাসপাতালে চলে যাবে, এখানে ভিড় করবি না, কাজ নষ্ট হচ্ছে। সামিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাছিনির মতো গর্জন করল, আপনারা কি মানুষ না জানোয়ার? একটা বাচ্চার জীবন যাচ্ছে আর আপনারা 200 টাকা দিয়ে বিদায় করছেন? কোম্পানির অ্যাম্বুলেন্স কোথায়? সাইট সেফটি অফিসার কোথায়? জলিল অবাক হয়ে তাকালো। এই নোংরা মেয়েটার এত তেজ! সে এগিয়ে এসে সামিয়ার গালে চড় মারার জন্য হাত তুলল। তোর জবান তো খুব বড় হয়েছে, আমার মুখের উপর কথা বলিস, আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব। সামিয়া জলিলের হাতটা শূন্যেই খপ করে ধরে ফেলল। তার অচোখে এখন আর সেই অসহায় লেবারের দৃষ্টি নেই, আছে প্রলয়ঙ্করী আগুন। সে জলিলের হাতটা মুছড়ে ধরল। হাত নামিয়ে কথা বলেন সুপারভাইজার সাহেব, লেবারের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কেউ দেয়নি। সবাই স্তব্ধ হয়ে গেল। এই মেয়ের এত শক্তি! ঠিক তখনই প্রজেক্ট ম্যানেজার মতিন সাহেব এলেন। কি হচ্ছে এখানে, এত হইচই কিসের? জলিল বলল, স্যার, এই মেয়ে তো বেয়াদব, কাজের সময় নষ্ট করছে, আবার আমার গায়ে হাত তুলে। মতিন সাহেব ঘৃণার দৃষ্টিতে তাকালেন। সিকিউরিটি, এই মেয়েকে আর ওই আহত ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, আর এদের আজকের হাজিরা তো দেবেই না, উল্টে জরিমানা করো। সামিয়া রাজুকে কোলে তুলে নিল। যাওয়ার আগে সে মতিন সাহেবের চোখের দিকে তাকিয়ে বলল, বের তো একদিন হতে হবে স্যার, কিন্তু আমাকে না, আপনাদের। মনে রাখবেন, এই রাজুর গায়ের প্রতিটা ফোঁটা রক্তের হিসাব আমি নেব, খুব শিগগিরই। সেদিন নিজের পকেটের টাকায় রাজুকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করালো সামিয়া। ডাক্তার বলল, আর 1 ঘন্টা দেরি হলে রাজুকে বাঁচানো যেত না। পরদিন সকাল 10টা। আজ সাইটে মহা আয়োজন। খবর এসেছে কোম্পানির নতুন এমডি আর বোর্ড মেম্বাররা সাইট পরিদর্শনে আসবেন। আরশাদ সাহেবের মেয়ে নাকি আজ দায়িত্ব গ্রহণ করবেন। গেটে লাল গালিচা পাতা হয়েছে। রাশেদ, মতিন আর জলিল সবাই দামি স্যুট টাই পরে ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে। পুরো সাইট ঝকঝকে তকতকে করা হয়েছে। শ্রমিকদের নতুন হেলমেট আর জ্যাকেট দেওয়া হয়েছে শুধু আজকের জন্য।
জলিল শ্রমিকদের শাসিয়ে দিচ্ছে। ম্যাডাম যখন আসবে সবাই হাসি মুখে সালাম দিবি, কেউ কোনো অভাব অভিযোগের কথা বললে জিব্বা কেটে ফেলব। সাইরেন বাজিয়ে কনভয় এসে থামল। পুলিশের গাড়ি, তারপর কালো মার্সিডিজ বেঞ্চ। রাশেদ আর মতিন দৌড়ে গেল গাড়ির দরজা খুলে দিতে। ওয়েলকাম ম্যাম, ওয়েলকাম টু আহমেদ স্কাইলাইন, মতিন গদগদ হয়ে বলল। গাড়ি থেকে নামল এক তরুণী, পরনে কালো বিজনেস স্যুট, চোখে রোদ চশমা, পায়ে হাই হিল। তার হাঁটার ভঙ্গি রাজকীয়। পেছনে একদল আইনজীবী এবং পুলিশ অফিসার। সামিয়া রোদ চশমাটা খুলল। সবাই হাততালি দিয়ে উঠল, কিন্তু রাশেদ, মতিন আর জলিল তিনজনই যেন ভূত দেখল। এই মুখটা তাদের চেনা চেনা লাগছে। চোখগুলো সেই জ্বলন্ত চোখ। সামিয়া সোজা ডায়াসে উঠে মাইক হাতে নিল। ধন্যবাদ সবাইকে। তার কণ্ঠস্বর শান্ত কিন্তু তীক্ষ্ণ। সে রাশেদের দিকে তাকাল। রাশেদ সাহেব, কনস্ট্রাকশন খুব সুন্দর হচ্ছে, তাই না? রাশেদ তোতলামি করে বলল, জি জি ম্যাম, ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি। আমরা নিজের সন্তানের মতোই প্রজেক্ট দেখি। সামিয়া মুচকি হাসল। তাই? নিজের সন্তানের মতো? তাহলে কাল 10 তলা থেকে যে ছেলেটা পড়ে গেল, সে কার সন্তান ছিল রাশেদ সাহেব? রাশেদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সামিয়া বলে চলল, জলিল সাহেব, আপনি না গতকাল বলেছিলেন লেবাররা ভেড়ার পাল, তাদের লাথি দিয়ে বের করে দেওয়া উচিত? পুরো মাঠে পিনপতন নীরবতা। শ্রমিকরা একে অপরের দিকে তাকাচ্ছে। এই ম্যাডাম এসব জানলেন কিভাবে? সামিয়া ইশারা করল। পেছনের বড় স্ক্রিনে ভিডিও চালু হল। স্ক্রিনে দেখা গেল রাশেদ কন্ট্রাক্টরকে বলছে রড কম দিতে। দেখা গেল জলিল লাথি মারছে পানির ড্রামে। দেখা গেল রক্তাক্ত রাজুকে তারা কিভাবে কুকুরের মতো বের করে দিচ্ছে। দর্শকরা শিউরে উঠল। বোর্ড মেম্বাররা রাগে দাঁড়িয়ে গেলেন। সামিয়া এবার নিজের ব্যাগ থেকে সেই ময়লা আইডি কার্ডটা বের করে টেবিলে ছুঁড়ে মারল। কার্ডে নাম লেখা লেবার শিউলি। চিনতে পারছেন কার্ডটা? আমিই ছিলাম গত 7 দিন আপনাদের সাইটের সেই শিউলি। আমি নিজের কাঁধে ইট টেনেছি। আমি আপনাদের দেওয়া পচা খাবার খেয়েছি। আমি দেখেছি কিভাবে আপনারা আমার বাবার স্বপ্নের এই প্রজেক্টকে দুর্নীতির আখড়া বানিয়েছেন। সামিয়া চিৎকার করে উঠল, আপনারা মানুষ নন, আপনারা খুনি। বিল্ডিং ধসে মানুষ মারার প্ল্যান করছিলেন? টাকার লোভে অন্ধ হয়ে গেছেন? মতিন সাহেব পালানোর চেষ্টা করলেন। সামিয়া ধমক দিল, অফিসার, অ্যারেস্ট দ্যাম। পুলিশ সাথে সাথে রাশেদ, মতিন আর জলিলকে হ্যান্ডকাফ পড়াল। জলিল সামিয়ার পায়ে পড়ার চেষ্টা করল। ম্যাডাম, মাফ করে দেন, আমি বুঝি নাই আপনি মালিকের মেয়ে। সামিয়া পা সরিয়ে নিল। যদি আমি মালিকের মেয়ে না হতাম, তাহলে কি মাফ চাইতেন? রাজুর কাছে মাফ চেয়েছেন? জব্বার চাচার কাছে মাফ চেয়েছেন? নিয়ে যান এদের। আমি চাই এদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, দুর্নীতি এবং শ্রমিক নির্যাতনের সর্বোচ্চ ধারায় মামলা হোক। পুলিশ তাদের নিয়ে যাওয়ার পর সামিয়া মঞ্চ থেকে নেমে এলো। সে সোজা এগিয়ে গেল শ্রমিকদের জটলার দিকে। সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে। সামিয়া গিয়ে দাঁড়াল জব্বার চাচার সামনে। বৃদ্ধ মানুষটা কাঁপছেন। সামিয়া তার হাত দুটো ধরল। চাচা, আমাকে চিনতে পারছেন? আমি আপনার সেই নাতনি। জব্বার চাচা হাউমাউ করে কেঁদে ফেললেন। মারে, তুই তুই এই কোম্পানির মালিক, আর আমি তোরে তুই তোকারি করছি। সামিয়া চোখের পানি মুছে বলল, আপনি আমাকে খাবার ভাগ করে খাইয়েছেন চাচা। এই ঋণ আমি শোধ করতে পারব না, তবে কথা দিচ্ছি, আজ থেকে আর কোনো দিন আপনাকে বা কাউকে না খেয়ে থাকতে হবে না। সামিয়া আবার মাইক হাতে নিল। শুনুন সবাই, এই আহমেদ স্কাইলাইন আপনাদের ঘামে তৈরি। আজ থেকে আপনারা শুধু শ্রমিক নন, আপনারা এই কোম্পানির অংশীদার। আজ থেকে সবার বেতন দ্বিগুণ করা হল। শ্রমিকদের উল্লাসধ্বনি। প্রতিটি শ্রমিকের জন্য 1 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স থাকবে। থাকা খাওয়ার উন্নত ব্যবস্থা করা হবে। আর রাজুর চিকিৎসার পুরো দায়িত্ব কোম্পানির। তার পড়াশোনার খরচও আমরা দেব। এবং সবচেয়ে বড় কথা, এখন থেকে প্রতি মাসে আমি নিজে এসে আপনাদের সাথে লাঞ্চ করব। দেখব আমার ভাই বোনেরা কেমন আছে। হাজার হাজার শ্রমিক একসাথে হাততালি দিয়ে উঠল। তাদের চোখে আনন্দের অশ্রু। এমন মালিক তারা স্বপ্নেও ভাবেনি। সামিয়া তাকালো 60 তলা ভবনের চূড়ার দিকে। আকাশে মেঘ কেটে রোদ উঠেছে। তার মনে হল হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবা হয়তো এখন হাসছেন। সেদিন বিকেলে যখন সাইটের কাজ আবার শুরু হল, তখন আর কেউ ভয়ে কাজ করছিল না। হাতুলের শব্দে এক নতুন ছন্দ ছিল। সেটা ছিল ভালোবাসার ছন্দ, সম্মানের ছন্দ। বন্ধুরা, সামিয়া তো তার বাবার সম্মান বাঁচাতে পেরেছিল,
কিন্তু আমাদের সমাজে এমন হাজারো রাজু আছে যারা সেফটি বেল্ট ছাড়াই ঝুলে থাকে মৃত্যুর দড়িতে। এমন হাজারো জব্বার চাচা আছেন যারা পেটের দায়ে রোদে পুড়ে কয়লা হন। আমরা কি পারি না তাদের দিকে একটু সম্মানের দৃষ্টিতে তাকাতে? মনে রাখবেন, দালান ইট পাথর দিয়ে তৈরি হয় ঠিকই, কিন্তু তার ভিত্তি মজবুত হয় মানুষের সততা আর ভালোবাসা দিয়ে। ক্ষমতা মানেই শোষণ নয়, ক্ষমতা মানে হলো অন্যের চোখের পানি মুছে দেওয়ার শক্তি। আজকের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন, নিজের অধিকার আদায় করে নিন। টেলস বাই মাসুদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকুন, মানুষকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।